রমজান মাসে কাজের ধরনটা একটু পাল্টে যায়। রমজান আসেই মানুষকে পরিবর্তন করার জন্য। আর সে পরিবর্তনগুলো দেখে কেউ হাসবেন না। আসসালামু আলাইকুম। সবাইকে আজকে একদম ঘর-দুয়ার গুছানো থেকে আমার ভিডিওটি শুরু করেছি। তো আমি কিন্তু পুরো রুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এরপরে ঘরটা সুন্দর করে মুছেও নিয়েছি। মেয়েরা গোসল করে নিয়েছে। তো জবা কিন্তু অলরেডি এর মধ্যে প্রাইভেটে চলে গিয়েছে। বাসায় আমি একেবারেই একা। তো ভাবলাম যে গুছানো রুমটা একটু আপনাদের সাথে শেয়ার করি। সবসময় তো কাজ দিয়ে ভিডিও শুরু করি। তো এর মধ্যে কিন্তু পুরো বাসাটাকে সুন্দর করে গুছিয়ে আমি যা রান্না করব সবকিছু কিন্তু আমি এই তো আগে থেকে নামিয়ে রেখেছিলাম। আসলে রমজান মাস আসার পর কাজের রুটিনটা একটু চেঞ্জ হয়েছে। তো আমি কিন্তু দেখা যায় সারাদিন কাজকর্ম শেষ করে এরপর ফ্যামিলির মানুষদের সাথেও ঠিকঠাকভাবে আমার কথাবার্তা হচ্ছে। তারপর ওই দিক থেকে নিজেকেও কিন্তু আমি সময় দিতে পারছি। সেই সাথে তো কোরআন তেলাওয়াত খুব সুন্দরভাবে পড়ে নিতে পারছি। আসলে কি যেকোনো কাজের যদি ধরন জানা থাকে বা একটু বুদ্ধি খাটিয়ে চিন্তা ভাবনা করে কাজগুলো করা যায়, তাহলে দেখবেন যে সবকিছুই কিন্তু আপনি ঠিকঠাকভাবে পালন করতে পারবেন। তো এর মধ্যে আ জবার প্রাইভেটটা শেষ হয়ে যাবে। ও কিছুক্ষণের মধ্যে আরকি বাসায় চলে আসবে। তো এখন প্রায় ১টার মতো বাজে। আর আমি সকাল থেকে উঠেই আগে দেখা যায় ঘুম থেকে উঠে আমি কখনো হাত-মুখ ধুয়ে অজু করে আমি কোরআন শরীফটা কিন্তু নিয়ে বসে পড়ি। আ ঘুম থেকে উঠতে তো একটু লেটই হয়। কখনো ৯টাও বেজে যায়, ৯:৩০ ১০টা এরকম আরকি বেজে যায়। তো যেদিন একটু দেরিতে ঘুম থেকে উঠি সেদিন আর ওই টাইমে কোরআন শরীফ নিয়ে বসি না। উঠেই সাথে ঘর-দুয়ারের যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু আমি ধীরে সব করে ফেলি। মোটামুটি ঘরের সব কাজ গুছিয়ে এরপর যদি দেখি ১২টা কি ১২:৩০ বেজে গিয়েছে, তখন দেখা যায় আমি আ হয়তোবা গোসলটা করে আমি কোরআনটা নিয়ে বসি। এরপর জোহরের নামাজ শেষ করে তারপর কিন্তু আমি আবারও আ কাজে নেমে পড়ি। আবারও কখনো দেখা যায় যে যদি খুব তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠে যাই, তাহলে হাত-মুখ ধুয়ে সেদিন আর বিছানাপত্র গোছাই না। আগে কোরআন শরীফ নিয়ে বসি। তো দেখা যায় এক পারা যেহেতু ১২ পৃষ্ঠাতে হয়, তো ১৬-১৭ পৃষ্ঠা আমি পড়ার চেষ্টা করি। পড়ে এরপর আমি সংসারের কাজে হাত দেই। তারপরে একবারে আমি সব কাজকর্ম গুছিয়ে সংসারের সবকিছু গুছিয়ে তারপর কিন্তু আমি রান্নাঘরে আসি। তো সবার আগে যে কাজটা করি সেটাই বলতে কিন্তু আমি ভুলে গিয়েছি। আমি সকালবেলা উঠে আগে ঘুম থেকে উঠে আমি বেশিরভাগ চেষ্টা করি আগে গোসলটা করে নেওয়ার জন্য। তবে সংসারের কাজের ধরন বুঝে আমি সকালবেলা আরকি গোসলটা করি। যেদিন দেখি যে না আজকে কাজের চাপ কম আছে বা এত কাজ নাই, তো সেদিন কিন্তু সকালবেলাটা আরকি গোসল করে ফেলি। সকালবেলা গোসলটা যদি আগে করে নেওয়া যায়, দিনটা কিন্তু আহামরি তেমন একটা বড় না। সেই সাথে অনেকটা টাইম কোরআন শরীফ পড়ে এরপর যদি সংসারে কাজ করি, তাহলে কিন্তু কাজে একটু দেরি হয়ে গেলেও আমার কিন্তু তখন আর ওই অলসতাটা কাজ করে না। আর গোসল না করে যদি কাজে লেগে পড়ি, সেদিন যদি কাজে কামে দেরি হয়ে যায়, তাহলে গোসল করতে গেলে কিন্তু আমার মধ্যে একটা অলসতা কাজ করে। তো নিজের যখন যেভাবে সুবিধা হয় সেভাবে কিন্তু কাজগুলো করে থাকি। তারপর এই তো আমি সব কাটাকাটি করে থালা-বাসনগুলো আমি রাতের বেলায় বেশিরভাগ ধুয়ে রেখে দেই। সকালবেলা ২-১ টা প্লেট যদি থাকে, যেদিন খারাপ লাগে না ধুয়ে রেখে দেই সেদিন আরকি ধুয়ে ফেলি। আর যেদিন ভালো লাগে সেদিন সবকিছু আমি ধুয়ে এভাবে ঝুড়ির মধ্যে ছড়া দিয়ে রাখি। এতে করে দেখা যায় পানিটাও সুন্দর করে ঝরে যায়, প্লেট বাটিগুলোও শুকিয়ে যায়। আর আমি আমার সময় সুযোগ অনুযায়ী সকালবেলা কিন্তু গুছিয়ে নিতে পারি। রমজান মাস আসার পর দুপুরে যেহেতু রান্না-বান্না নাই, সকালে নাস্তার আয়োজন করা লাগছে না, সেক্ষেত্রে কিন্তু সকাল দিকের বা দুপুরের ঝামেলাটা খুব কম থাকে। যত কাজ কিন্তু আমাদের মেয়েদের বিকেল বেলায় থাকে। হয়তো কেউ ২টার পর থেকে শুরু করেন, আবার কেউ ৩টার পর থেকে শুরু করেন। তো আল্লাহর রহমতে আমার বাসায় যেহেতু খাওয়া-দাওয়া, তারপরে সবকিছুই একদম খুব আ সী সীমিত। তো আমার রান্না-বান্না নিয়ে বা খাওয়া-দাওয়া নিয়ে আহামরি তেমন একটা মারামারি নাই। তো এ কারণে কিন্তু আমি কাজগুলো আমি আমার মনের মতো করে করতে পারি। তো এই যে দেখেন তেল নাই, এখন তেলটা আরকি রিফিল করে নিব।
সংসারের কাজগুলো কিন্তু রমজান মাস আসার পর আমি কিভাবে কাজ করছি বা তারপরও নিজেকে কিভাবে সময় দিচ্ছি সেগুলো কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো তার মাঝখানে দেখা যায় রান্না করতে, করতে হয়তোবা কিছু ভিডিও শ্যুট করব। আবারও কিছু সময় মায়ের সাথে কথা বলব, বোনের সাথে কথা বলব। তাদের সাথে কথা শেষ করে তারপর আবার রান্নাবান্না শেষ করে বিকেল ৪ঃ০০ ৪:৩০ র মধ্যে আমি যেহেতু সবকিছু কমপ্লিট করে ফেলি, তো ওই মুহূর্তে যদি হাতে সময় পাই তখন কিন্তু আমি হয়তোবা ফোন নিয়ে একটু ঘাটাঘাটি করি। আম একটু Facebook এ ঢুকি অথবা একটু YouTube এ ঢুকে আপুদের ভিডিও দেখি। আবার মাঝে, মাঝে দেখা যায় যে যদি দেখি যে না ভালো লাগছে না, যেহেতু কোরআন শরীফটা আমাকে খতম দেওয়ার একটা টেনশন মাথায় আছে। তো দেখা যায় সেক্ষেত্রে আবার কোরআন শরীফটাও নিয়ে বসে পড়ি। তো ৪-৫ টা পেজও যদি আমি পড়ে রাখতে পারি তাহলে কিন্তু অনেকটা আরকি এগিয়ে যেতে পারবো খুব দ্রুত। তবে ইনশাআল্লাহ আমি অনেকটা এগিয়েও গিয়েছি। দেখা যায় এই যে ইফতারের ঝামেলাটা আমি ইদানিং কিন্তু খুব কম করছি। প্রতিদিন ভাজা-পোড়া আমি করছিই না। তো ভাজা-পোড়া করতে গেলে কি একটু রান্নাঘরের সময়টা আরকি বেশি দিতে হয়। তো চিন্তা করতেছি যে কোরআন শরীফটা যদি আগে খতম দিতে পারি, তারপর শেষের দিকে না হয় ভাজা-পোড়া একটু করে খাওয়া যাবে, সেটা কোনো বিষয় না। আসলে রমজান মাস মানেই যে ভাজা-পোড়া খেতে হবে এমন কোনো কথা না। তো ইফতারিটা যেকোনো একটা কিছু দিয়ে করলেই কিন্তু হয়ে যায়। তো আমি এখানে রান্না করব। তো একটা তরকারি আরকি রান্না করব। তো এখানে বড় একটা রুই মাছ আনা হয়েছিল। তো রুই মাছটার স্বাদ আলহামদুলিল্লাহ ভালোই ছিল। তো মাছটা আমি ভেজে নিলাম। আর কারেন্টের চুলায় বসাই নাই কেন? আরকি কারেন্টের চুলায় বসালে না আমার কাছে মনে হয় যে রান্নাটা করতে একটু আরকি লেট হয়ে যায়। তো এই কারণে আমি সিলিন্ডারে ঝটপট করে রান্নাটা শেষ করে নিচ্ছি। এই ফুলকপিটা এত ভালো একটা ফুলকপি পড়েছিল। ফুলকপিটা এনেছি যে সেই কবে রোজার আগে। আর এখন আমি ফুলকপিটা রান্না করে নিচ্ছি দেখেন। তো আ ফুলকপিটা খুবই ভালো পড়েছিল। আমার মনে হয় একদম সার ছাড়া ফুলকপি ছিল। এর কারণে কিন্তু এতটা দিন আরকি নরমালি রেখেও আমি খেতে পারছি রান্না করে। তো এরকম যদি সবজি দীর্ঘদিন এনে ফ্রিজে যদি রাখা যেত তাহলে মনে হয় কতই না ভালো হতো। প্রতিদিন আর বাজারের ঝামেলাটা আর কি করতে হতো না। কথা বলতে, বলতে তো অনেক দূর চলে আসছি। আমার আপু এবং আন্টিদেরকে বলবো যারা এ পর্যন্ত আমার সাথে আছেন, এখনো পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে ১ম ভিজিট করেছেন, যদি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। ইভা আপু গতকালকে আমাকে বলেছিল যে, "আপু আমাদের জন্য কিছু ১ প্লেট বিরিয়ানি পাঠিয়ে দেন।" আপু যদি পাশাপাশি থাকতাম তাহলে সত্যিই হয়তোবা বিরিয়ানিটা পাঠিয়ে দিতে পারতাম। যেহেতু আপনি আমার কাছ থেকে অনেক, অনেক দূরে থাকেন তো চাইলেও তো আর পারছি না পাঠাতে। আর এদিক থেকে আমার তরকারি রান্নাটা হয়ে গিয়েছে। আজকের তরকারিটা খেতেও আলহামদুলিল্লাহ অনেক, অনেক ভালো হয়েছিল। ইদানিং কিন্তু আমি তরকারির মধ্যে একেবারে জিরা দিচ্ছি না। ধনিয়া পাতা দিয়ে কিন্তু তরকারিটা রান্না করছি। আর দেখলাম যে জবার আব্বু কিছু বলতেছে না। খুব সুন্দরভাবে তরকারিটা খেয়ে নিচ্ছে। তরকারিগুলো মাশাআল্লাহ খেতে এত মজা হয়েছিল আজকে মাছ দিয়ে ফুলকপি রান্নাটা। তো এই তো আমার রান্না শেষ। ভেবেছিলাম আরও কিছু ফুলকপি ফ্রোজেন করব। তবে আমি সেই যে রমজানের আগে বাজার করেছি, তো এর মধ্যে তো এটা সেটা রান্না করে কোনোভাবে দিন চলে যাচ্ছে। আমাকে আর এর মধ্যে বাজারে আরকি যেতে হয় নাই। আর দরকারও পড়ে নাই বাজার করার। শুধু, শুধু এত বাজার করেই বা কী করব? দেখা যায় রমজান মাসে খাওয়া-দাওয়াটা যেহেতু আমাদের খুব সীমিত থাকে তো চাইছিলাম যে বাজারে গেলে আরও কিছু ফুলকপি, সিম, গাজর এগুলো এনে আরকি ফ্রোজেন করতাম। এখন যেহেতু সিজনটা একেবারে শেষ, তো এখন হয়তোবা ভালো ওইভাবে ফুলকপি বা সিম আর পাবও না। তো যাই হোক যতটুকু করেছি আলহামদুলিল্লাহ তো ততটুকু আগে খেয়ে নেই। আল্লাহ বাঁচিয়ে রাখলে হয়তোবা আগামী বছর আবার করব। আজকে ইফতারির জন্য দেখেন আমি কি করছি, এখানে আমি যে পানিটা বরফের পানিটা দিয়ে দিলাম, ওটা কিন্তু চিকেন যে সিদ্ধ করেছিলাম, তো সেই পানিটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আর কিছু চিকেন আমি কিন্তু অনেকদিন আগে আমি সিদ্ধ করে এভাবে আরকি ঝুরো, ঝুরো করে রেখে দিয়েছিলাম।
তো সেটাও দিয়ে দিলাম আর ফ্রোজেন করা কিছু সবজি, এখানে ফুলকপি, পেঁয়াজের কলি, গাজর এগুলো ছিল। এখন টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তো সবকিছু দিয়ে আজকে চিন্তা করেছি যে স্যুপ রান্না করব আর সেই সাথে দই চিড়া। তো এটা আরকি আমাদের ইফতারির জন্য থাকছে। এখানে আমি স্যুপ রান্না করার জন্য ১ প্যাকেট আরকি স্যুপ ব্যবহার করলাম। তো প্যাকেটটা আনা হয়েছে অনেকদিন। সেদিন নুডলস রান্না করতে গিয়ে আরকি প্যাকেটটা চোখে পড়ল। তো ভাবলাম হাতের কাছে রেখে দেই। আম রমজানের মধ্যে একদিন আরকি রান্না করে খাওয়া যাবে। তো যেই কথা সেই কাজ। তো আমি কিন্তু এই যে স্যুপটা খুব ইজিভাবে রান্না করে নিয়েছি। এখানে আমি ২ টা ডিম আরকি ফেটিয়ে নিয়েছি। তো এখন আমি ডিমটা আস্তে, আস্তে উপর থেকে দিয়ে দিব। দিয়ে এদিক থেকে নাড়াচাড়া করে নিচ্ছি। তো কয়েক মিনিট ভালো করে ডিম দিয়ে নাড়াচাড়া করে এরপর কিন্তু এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আমার কাছে কিন্তু ঘরে বানানো স্যুপটা খেতে অসম্ভব ভালো লাগে। বিশেষ করে জবাও খুব পছন্দ করে। সেই সাথে আমিও কিন্তু খুব পছন্দ করি। তো স্যুপ কিন্তু সবজি দিয়েও রান্না করা যায়, আবার সবজি ছাড়াও রান্না করা যায়। তবে আমার কাছে মনে হলো যে সবজি দিয়েই রান্না করে খেতে আরকি একটু বেশি ভালো লাগে। এই কারণে বেশিরভাগ সময় আমি কিন্তু স্যুপ রান্না করতে গেলে সবজিটা আরকি ব্যবহার করি। আমার অনেক আপুরা দেখলাম যে ঈদের কেনাকাটা অলরেডি শুরু করে দিয়েছেন। তো আমার বড় মেয়েটা তো একেবারে বিভিন্ন পেজে বিভিন্ন ড্রেস দেখতেছে আর পাগল হয়ে যাচ্ছে যে, "আম্মু কবে কাপড়-চোপড় কিনে দিবা?" তো আসলে আমরা যারা চাকরি-বাকরি করা হয়, আমাদের যেহেতু আ চাকরির করা মানুষ, তো সেখানে সেলারি হবে। এরপরে কিন্তু আমরা আসলে মার্কেটে যাব। তবে এখন যে জিনিসপত্রের দাম-দর দেখতে পাচ্ছি, দেখে তো আমার মাথা ভো, ভো করছে। ৳১ র জিনিস ৳৩ আর বিভিন্ন পেজ থেকে বাপরে বাপ! Facebook এ ঢুকাই যায় না। Facebook এ ঢুকলে মনে হচ্ছে যে কত রং-বেরঙের যে পেজ বের হয়েছে, সেখানে আবার বিভিন্ন রকমের ড্রেস। তো এত Facebook এ ঢুকে এত, এত পেজ দেখে না মাঝে, মাঝে মাথা নষ্ট হয়ে যায়। আর আমার জবার একটু অন্যরকম স্বভাব। ও সারাক্ষণ যে পেজ দেখবে, একটা জামা চাকচিক্য দেখবে, সেটার জন্যই পাগল হয়ে যাবে। তবে আমি অনলাইন থেকে এবার কোনো কিছু কেনাকাটা করতে আমি ইচ্ছুক না। কারণ এর আগে আমি অনলাইন থেকে আমি কেনাকাটা আরকি করেছিলাম। সেখানে দেখেছি যে সালোয়ারের কাপড়টা এত নিম্নমানের একটা কাপড় তারা দিয়েছে। একদম কাপড়টা খুবই বাজে ছিল। তো গত বছর যেহেতু অনলাইন থেকে মেয়েদেরকে কিনে দিয়েছি, তো সেখান থেকে আরকি আমার আরকি পছন্দ না যে ঈদের কেনাকাটাগুলো অনলাইন থেকে করি। আমার মনে হয় যে ঈদের কেনাকাটাগুলো সরাসরি মার্কেটে গিয়ে দেখে শুনে তারপরেই কেনাটা ভালো। জবা তো বারবার বলতেছে, "এই রমজানের মধ্যে তুমি কি যাবা মার্কেটে? রোজা রেখে তুমি তো যাবাই না। পরে দেখা যাবে আমার ড্রেসটাও আর কেনা হবে না।" তা আমি বললাম যে, "না বানিয়ে দিতে পারলে দরকার হলে রেডিমেড ড্রেস তোমাকে আরকি কিনে দিব, সমস্যা নাই।" তো মেয়ে প্রতিদিন কিন্তু মাথা খেয়ে ফেলতেছে যে, "আম্মু কবে মার্কেট করে দিবা, কবে মার্কেট করে দিবা?" তো আসলে আমার ঘরে ২ টা মেয়ে, ২ টা মেয়ে ২ রকম হয়েছে। ছোট জনের তো মার্কেট নিয়ে কোনো কথাই নেই। তাকে দিলেও হবে, না দিলেও হবে। তবে বড়জন কিন্তু একেবারে অবস্থা খারাপ করে দিচ্ছে। আসলে উম সবার কাছে মনে হয় যে সন্তান কত বড় হয়ে গিয়েছে, ইন্টারে পড়ুয়া মেয়ে। তবে বাচ্চা-কাচ্চা তো আমার কাছে মনে হয় যে না, আমার মেয়েরা এখন অনেক ছোট আছে। তো আমি কিন্তু ওর যত বায়না, ওর যত কথা সবকিছু কিন্তু আমার সাথে শেয়ার করবে। একদম কথা না শুনলে রাগ হয়ে যায়। তুমি আমার কথা শোনো না, আমার কথার উত্তর দাও না। তো মাঝে, মাঝে কিন্তু কাজ করি ঠিকই আর ওর সাথে কথা শুনি আর হু, হু করি। আসলে গল্পটা করবেই বা কার সাথে? ঘরের মধ্যে ৩ মা-মেয়ে যখন যেটাই হোক না কেন এসে সাথে, সাথেই কিন্তু আমার সাথে গল্প জুড়ে দিবে আর এটা সেটা শেয়ার করবে। তো আসলে বাচ্চাদের কথাও কিন্তু মাঝে, মাঝে মনোযোগ দিয়ে শোনা উচিত। তো যখন ফ্রি থাকি তখন আমি বলি যে, "তোমাদের কার কি গল্প এখন বলো, এখন আমি ফ্রি আছি আরকি আমি শুনবো।" তো এই তো আমি কিন্তু এর মাঝখানে আমি ইফতারির সবকিছু রেডি করে তারপর কিন্তু আমি কিছু টাইম আবার ফোনটা নিয়ে বসেছিলাম। তো ফোনের সবকিছু এটা সেটা দেখে কিছু টাইম বসে তারপরে একবারে ইফতারির কিছুক্ষণ আগে প্রায় এখনো ১০ মিনিটের উপরে বাকি আছে। তো আমি সবকিছু এনে এই তো টেবিলে এখন সবকিছু রেডি করে নিচ্ছি।
রমজান মাসটা কিন্তু সত্যি আমার কাছে খুব ভালো লাগছে। মনে হচ্ছিল যে এভাবে যদি সারা বছর চলতো তাহলে ভালোই হতো। আসলে রমজান মাস আসলে কিন্তু মানুষের মধ্যে অনেকটা পরিবর্তন চলে আসে। এই যে আমি সারাদিন কত কাজ করি অথচ নামাজ পড়ার সময় পাই না, কোরআন পড়ার সময় পাই না। অথচ এই রমজান মাসটা আসার পর আমার মাথার মধ্যে কিন্তু একটাই চিন্তা যে না আমাকে এই মাসের মধ্যে কোরআন শরীফটা খতম দিতে হবে। সেই সাথে যেহেতু এই মাসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মাস। তো আগামী বছর থাকবো কি থাকবো না, সেই চিন্তা থেকে কিন্তু এই মাসটাকে অনেকটা গুরুত্ব দিয়ে সেভাবেই আমলগুলো করার কম বেশি চেষ্টা করে যাচ্ছি। জানি না আল্লাহ পাক কতটুকু কবুল করে নিবে, সেটা মহান আল্লাহ পাকই ভালো জানেন। তো আজকে কি করেছি, এই চিড়াটা এত ভালো ছিল, ধুয়ে যখন রেখে দিয়েছি একেবারে ঝরঝরা। তো আমি মেয়েদেরকে বলতেছিলাম এই চিড়া দিয়ে না পোলাও রান্না করলে মনে হয় খুব বেশি ভালো হতো। চিড়ার পোলাও খেতেও কিন্তু ভালো লাগে। তো চিড়াটা খেতেও যেমন স্বাদ তেমনিতে আরকি ঘ্রাণ ছিল। এই ফার্স্ট টাইম দেখলাম যে চিড়াও এত সুন্দর ঘ্রাণ চিড়া হয় বা চিড়াও এত মজা হয়। তো এখানে আমি আর চিনি মিক্স করলাম না, শুধু দই দিয়ে দিলাম। তো সবার বাটিটা আলাদা করে আমি বেড়ে তারপরে দিয়ে দিলাম। আমার জন্য নিয়ে নিলাম। আজকের ভিডিওতে আমি আসলে রমজান মাসে আমি কিভাবে নিজেকে সময় দেই বা কিভাবে সংসারের কাজগুলো করি সেগুলো বলতেই কিন্তু ভিডিওটা প্রায় শেষের দিকে চলে আসছে। আমি জানি না আমার আপুদের কাছে ভিডিওটা কেমন লাগবে। আসলে যখন কাজকর্ম করি তখন কিন্তু আপনাদের সাথে নিজের বিষয়ে গল্পগুলো শেয়ার করতেও আমার খুব ভালো লাগে। তো আজকের গল্পগুলো শুনতে কেমন লেগেছে? এটা গল্প না, আসলে আমাদের রিয়েল লাইফে যে কথাবার্তাগুলো হয় সেগুলোই কিন্তু আমি শেয়ার করলাম। তো যে সকল আপুরা ধৈর্য নিয়ে এ পর্যন্ত আমার সাথে আছেন, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনারাও কি ধৈর্য সহকারে এভাবে সন্তানের কথা শোনেন কিনা? বা আমি যেভাবে সময়টা পার করছি, যেভাবে কাজকর্মগুলো করছি, আপনারা কে কিভাবে সংসারের কাজকর্মগুলো করে থাকেন, তাহলে চাইলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো স্যুপ কিন্তু অনেকটা রয়ে গিয়েছে। আমি বাকিটা রেখে দিয়ে আসছি। ওটা আমি সেহরিতে আরকি খাওয়ার জন্য রাখছি। সেহরিতে ভাত খাবো না। আর এই তো আমাদের ইফতার আয়োজন। তার সাথে আমি এই তো ট্যাঙের শরবত করে নিয়েছি। এবছর আমি ট্যাঙের শরবত দিয়েই মনে হয় রমজানটা পার করব। তো এর মধ্যে মোনাজাত ধরে আমরা খেজুর দিয়ে ইফতারিটা খুলে নিয়েছি। নামাজ পড়ে এরপরে এসে এই তো খাওয়া-দাওয়া করতে বসছি। তো এখন ৩ মা মেয়ে খাবো আর একটু গল্পগুজব করব। তো খাওয়া-দাওয়া শেষ করে এরপর আরকি ভিডিওটা আপলোড করব। তো দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। আমাদের জন্য সবাই দোয়া রাখবেন। আমিও সবার জন্য দোয়া রাখি। আমার ভালোবাসার যে সকল আপুরা অসুস্থ হয়ে আছেন তাদের সবার জন্য দোয়া রাখছি। আল্লাহ পাক যেন খুব দ্রুত আমার সে সকল আপুদেরকে সুস্থ করে দেন। তো আমিন। আর আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।